চিত্রা আজ কলেজ ফাঁকি দিয়ে দেখা করতে আসছে ফরহাদের সাথে। দুজনেই পার্কে ঘুরতে এসেছে। ফরহাদের কপালে আছে ভেজানো রুমাল, যেটা দিয়ে ঘাম মুছতে মুছতে অতিষ্ঠ হয়ে পার্কের মধ্যে থাকা ছোট্ট পুকুরের পানি দিয়ে রুমাল ভিজিয়ে কপালে রেখে চিত হয়ে শুয়ে পড়ল পাতলা কাঠের লম্বা বেঞ্চি বানানো পুকুরের ওপর, যার শেষ প্রান্তে দুজনেই পা ঝুলিয়ে আছে। চিত্রার কাছে এই পার্ক বিশ্রী লাগে। ছোট্ট পার্কের আশেপাশে ঝোপঝাড়, সিগারেটের বিশ্রী গন্ধ ও আশেপাশে এক এক বয়সী প্রেমিক প্রেমিকা ঢলাঢলি করছে। কাশফুলের সময় তো আরও বিশ্রী পরিবেশ দেখা যায়। আগেরবার ঝাঁকে ঝাঁকে কাশফুলের কম্পন দেখে চিত্রা জানিয়েছিল, ভুলেও কাশফুলের মৌসুমে আমাকে এখানে আনবে না। ফরহাদ তো আর ঝোপের মাঝের দৃশ্য দেখেনি, তাই বেচারা সহজ মনে চিত্রার দিকে ঘুরে বলে, কেন? ওরা কি বিশ্রী কাজ করে? কারা? আর তুমি আমাকে না দেখে ওদেরকে দেখছো কেন? কি আশ্চর্য, আশেপাশে পরিবেশ দেখতেই তো পার্কে আসা, এখানে এসে দেখছে নোংরা মানুষের ঘোরাঘুরি। ফরহাদ চিত্রার দৃষ্টি বরাবর চাইল পেছনে, দেখতে পেলেও কাশফুল বিনা বাতাসে এদিক ওদিক দুলছে। শুধু বসতে না পেরে ভাবলো সাপ আসছে। বেচারা সরল মনে বিন বাজাতে শুরু করে, কিন্তু সাপ তো আসে না। চিত্রা যখন দেখলো সে এক বলদের সাথে প্রেম করতে এসেছে, রাগ করে ফরহাদের মাথায় চাপড় মারে। ফরহাদ বিন বাজানো থামিয়ে বলে, মাইরো না গো বাটুল ছেড়ি, একটা সাপ ধরলে অনেক উপকার হবে। এখন তো দেখছি পার্কে প্রতিদিন আসা লাগবে, এক একটা সাপ ধরে বিষ উঠাবো। চিত্রা দাঁতে দাঁত পিষে বলে, ওরে, এটা সাপ না, এটা দুজন মানুষের করা পাপ। ফরহাদ কিছুই বুঝল না। এদিকে চিত্রা রেগে গিয়ে অন্যদিকে সরে চলে যায়। ফরহাদ মনের আতঙ্ক মেটাতে প্রথম যে ঝাঁকে কাঁপাকাঁপি দেখছিল সেদিকে এগিয়ে গেল। গিয়ে তো ফরহাদের চোখ কপালে, জিহ্বা বের করে দাঁত দিয়ে দিল কামড়। ব্যথা পেল নিজেকে কামড় দিয়ে আটকে ওঠা থেকে বাঁচানোর জন্য। চোখ দুটো বড় বড় হয়ে গেল, সাথে সাথে জোরে চেঁচিয়ে বলে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো আল্লাহ। আমার চোখ দিয়ে যে গুনাহ না চাইতেও দেখা দিল, তার জন্য আমি ক্ষমা চাইছি আল্লাহ। আল্লাহ, আমি তো এহেন দৃশ্য দেখতে চাইনি আল্লাহ। তোমার বান্দার উপর এটুকু বিশ্বাস তো আছেই আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। ফরহাদের চিৎকার শুনে চিত্রার কানে হাত। দ্রুত সে কাউকে কিছু না জানিয়ে দেয় দৌড়। এখনই যে আশপাশ থেকে ভিড় বাড়বে এটা বুঝতে পারে। এদিকে ঝোপ থেকে একজনের আড়ালে আরেকজন গিয়ে নিজেকে ঠিক করে দিল দৌড়। অতপর আরেকজন দৌড় দিতে নিলে ফরহাদ চেঁচিয়ে বলে, ভাই, আপনার ভিতরের প্যান্টটা মানে হয়ে পড়ে গেছে, ওইটা নিয়ে যান। এরপর আপামনিকে বিয়ে করে নিয়েন, আল্লাহর কাছে নামাজ পড়ে মাপ চেয়ে নেবেন, নইলে কবরে গেলে আগুন ঢুকিয়ে দিবে শরীরে। নারী পুরুষ দুজনেই জিনা করা হারাম। আশেপাশের কিছু লোকজন এসে ভিড় করে। এর মধ্যে দুজন কপত কপতি ধরা পড়ে বাকিরা পালিয়ে যায়। এরপর কি হয় কিছুই জানে না চিত্রা ও ফরহাদ, কারণ ফরহাদ ওই সময়ই চলে যায়। আজকে আসলো আবারও এসে ধরে বকা শুনছে। দুইটা কারণে বকা। সেই একই জায়গায় কেন আনলো তাকে? ফালাককে দেখে রাখতে পারল না কেন সে? ফরহাদ অনেক কষ্টে এবার জানায়, আমি তোমাকে এখানে আনছি কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে, এটাকে তুমি বোঝো? হ্যাঁ, বুঝি তো। তো তাহলে কি আগে শুনবা তো নাকি? আচ্ছা বলো। এই পার্কটাই একমাত্র আমাদের ঘোরাঘুরির জন্য মোক্ষম সুযোগ। না আমি পারবো না এত রাতে তোমার সাথে দেখা করতে, না পারবো আমি এতদিনে তোমার সাথে খোলামেলা কথা বলতে। এই রাতে এই চৌধুরীরা আছে তোমাদের উপর হামলা করার জন্য। স্বাধীন চৌধুরী তোমার কোনো ক্ষতি করে না? করতে তো চাও, আমারও আবার গরুরও, পারে না, আমাদের ধরার সুযোগ পায় না। এছাড়া আমরা তো শক্তিশালী আছি, যে দেহে মার একটা আমাদের থেকে পাইলে সোজা হয়ে যাবে হাসপাতালে। হইছে, এবার বলো ফালাক বের হয় কিভাবে? আমি কি জানি? আমি নিজেই তো বোনকে সকাল থেকে খুঁজে পাইনি। ঘুম থেকে উঠে দেখি বোন ঘরে নেই, কামলা কাকি ঘুমে কায়েত। নিজেই তো মেজাজ গরম করে সারাদিন খুঁজতে রাইতে দেখি তোমার ঘরে। এখন আমার মাথায় হাত দিতে হবে না,
ফালাক আমার ঘরে থাকবে, এটা ভেবে একটু সান্ত্বনা দিলাম। কিন্তু জুলফি ভাই তোমার আলাদা বিয়ে দিতে চায়। শেষ কথা বলতে গিয়ে কান্না কান্না ভাব আসে চিত্রার। ফরহাদ শোয়া থেকে উঠে কপাল থেকে রুমাল সরিয়ে সোজা চিত্রার মুখের দিকে চেয়ে পড়ে। কার বিয়ে দিতে চায়? তোমার। গুরু আমার বিয়ে দিতে চায় কেন? কারণ তুমিই বলেছো বিয়ে করে তারপর তুমি সওদাগর মহলে পা দিবে। এখন বড় মাকে এটাই বুঝিয়ে দিল তোমার বিয়ে না দেওয়া অবধি তুমি আসবে না। মেয়ে দেখবে তোমার জন্য, মীর জাফর বিয়ে করবে, মীর জাফর সংসার পাতাবে, মীর জাফর বউ নিয়ে ঘুরবে, মীর জাফর বাচ্চা পয়দা করবে, মীর জাফর ওদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। মাঝখান থেকে কষ্টে কষ্টে শেষ হবে কি? এই চিত্রা সওদাগর। এটা তো হয় না। ফরহাদ পলক না ফিরে চেয়ে আছে চিত্রার মুখের দিকে। মুখটা হা হয়ে গেল ওর। চিত্রা চোখে রাগ ফুটিয়ে ফরহাদের ফতুয়ার গলায় কাছে টান দিয়ে নিজের দিকে এগিয়ে এনে বলে, কান খুলে শুনে রাখ মীর জাফর, তুই যদি অন্য মেয়ের সাথে বাঁধিস ঘর, আমি সেই ঘরে বাঁধিয়ে দেবো ঘূর্ণিঝড়। ফরহাদ গলা ঝাড়া দিয়ে চিত্রার হাত সরিয়ে বলে, হাট বাটুল ছেড়ি, আমি নিজেই তো তোরে রাইখা কাউরে বিয়ে করতাম না। অনেক ভালোবাসি তোরে। সত্যি তো। মিথ্যা হইলেও গুরুর বিরুদ্ধে যাইতাম। এত বড় পরিবর্তন আনলাম তাও বিশ্বাস হইল না আমারে। বিশ্বাস তো হয়, কিন্তু জুলফিকার ভাইকে দিয়ে ভরসা পাই না। তাহলে চল বিয়ে করি। তুমি তো ভ্যান চালাও, বাবা মানবে না। ফরহাদ শুকনো ঢোক গেল। কি করে বোঝাবে তার একটা টোটকার দোকান আছে যেখানে ব্যবসা খুব ভালোই হয়। এই তো আর কিছুদিন পর বড় একটা দোকান খুলবে, বিভিন্ন টোটকা বানিয়ে সে বিক্রি করবে। এখন এগুলো বললে হয়তো চিত্রা ভুল বুঝতে পারে, না হলে মাথায় সিট উঠলে যে কাউকে বলেও দিতে পারে। মেয়েদের কাছে গোপন কথা জানাতে ভয় পায় ফরহাদ। মেয়েরা কোনো কথা গোপন রাখতেই জানে না। এই যে মর্জিনা একটু হলেই পেটের কথা ফাঁস করে দেয়, যা শুনবে তাই জানিয়ে দেবে ফরহাদকে, আবার একই কথা জুলফিকারকে। তাই তো মর্জিনার সাথেও সাক্ষাৎ হয় না। চিত্রার থেকে খোঁজ নেয়, ভাবছে দোকান হয়ে গেলে ভালো ঘর করে মর্জিনাকে নিয়ে আসবে। আবার ভাবছে রুবাইদা আসতে দেয় কিনা। চিত্রার ধাক্কায় হুঁশ ফিরল ফরহাদের, মাথায় ঝাঁকিয়ে বলে, ভ্যান চালানো কি অন্যায়? তাহলে আমি গুরুর কাছে আবার ফিরে যাই। এই না না না, তুমি ওসব কুফরিতে ঢুকবে না, আমি দেখছি কি করা যায়। আচ্ছা শোনো, এখন থেকে এখানে কিছুদিন দেখা করতে হবে। ভালো জায়গা পাইলে আমি নিজেই বদলে দিব। এমনিতেই এই জায়গাটার গন্ধ। পাশে পচা ড্রেন, তুমি সুবাস পাবে কোথায়? হায় রে, পচা ড্রেনের গন্ধে ঠিক মতো না করতে পারছি প্রেম। চলো যাই, কাল আবার আসবো। সাথে করে গন্ধ দূর করার কিছু এনো, না হলে আবারও চলে যেতে হবে এভাবে করে। দুজনে উঠে চলে যায়। চিত্রা নিজেদের গাড়িতে উঠে আর ফরহাদ যায় ভ্যানে করে। এই ভ্যান ফরহাদ শখের বশে চালায়, অথচ অনেকের ধারণা এই ভ্যান চালিয়ে সেই আয় করে। রাতের আধারে একা এই গহীন জঙ্গলে প্রবেশ করছে জুলফিকার। এখন রাত 3টা বাজে। সময়টা নিরিবিলি ও অন্ধকারাচ্ছন্ন। একা হাঁটার ফলে চারপাশে শুকনো পাতার মোচড় দিয়ে ওঠার শব্দ পাওয়া যাচ্ছে, যেটা জুলফিকারের পায়ের সাথে সংঘর্ষ লেগেই হচ্ছে। আচমকা পেছনে কারো উপস্থিতি উপলব্ধি করে পেছন ঘুরল। কাউকেই দেখা গেল না। চুপচাপ গুপ্ত গুহার দিকে এগিয়ে যাচ্ছে। অমনি বাঁশঝাড় থেকে বেরিয়ে এলো ফালাক। হাঁটা শুরু করে জুলফিকারের পেছনে। জুলফিকার হাঁটতে হাঁটতে যেই গুপ্ত গুহার কাছে এসে পৌঁছায়, ফালাক আবারও আরেক বাঁশঝাড়ের কাছে গিয়ে নিজেকে আড়াল করে। জুলফিকার গুহার উপরের কাঠের দরজার সাথে লাগোয়া শিকল বের করে, সেখানে ঝুলে থাকা বড় লোহার তালাটা খোলে। ফালাক ভাবছে জেহের বলেছিল এখানে নাকি মায়াজাল আছে, তাহলে জুলফিকার এত সহজে খুলল কিভাবে? কোনো তন্ত্রমন্ত্র পড়ল না। ভাবতেই দেখে জুলফিকার ঢুকছে গুহার মধ্যে। ফালাক এগিয়ে এলো ধীর পায়ে। গুহার চারপাশে ধুলোবালি, যেগুলো দিয়ে ঢাকা থাকে গুপ্ত গুহার মুখটা। ফালাক হাত দিয়ে ছুঁয়ে দেখলো মাটির গুঁড়ো সেগুনে। আগের দিনের মতো সাহস করে ভেতরে ঢুকতে পারছে না ফালাক। সেদিন সাহস ছিল জোহরার কারণে, কিন্তু আজ সে একা। তবুও মনে মনে দোয়া পাঠ করে যে গুহার মধ্যে প্রবেশ করতে নেবে, অমনি শক্তপোক্ত কালো হাত গুপ্ত গুহার মধ্য থেকে বেরিয়ে আসে। ফালাক আতকে উঠে হঠাৎ করে, অতঃপর বুঝতে পারে এটা জুলফিকারের হাত। গুহার অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো জুলফিকার। চোখে একরাশ গভীরতা, মুখে রহস্যময় হাসি। ফালাকের দিকে তাকিয়ে নিচু গলায় বলল, ইয়া হাবিবি মেহবুবা, চলো এবার ভেতরে যেতে হবে তো। ফালাক কেঁপে উঠল, চোখে আতঙ্ক, কণ্ঠ কাঁপছে।
না, আমি পারবো না। ওখানে ওখানে কিছু একটা আছে, আমার সন্তানের ক্ষতি করতে পারেন আপনি। আমি ভেতরে যাব না। জুলফিকার এক পা এগিয়ে এলো, ঠোঁটের কোণে সেই চিরচেনা হাসি যেটা পাগলা অভিনয়ের সাথে ছিল। ফালাক দেখে আর ভাবে সেই মুহূর্তের কথা। এই হাসিতে ফেসেছিল সে, চোখের পানি মুছে পেটে হাত দিয়ে পিছিয়ে যেতে নেয়। জুলফিকার এক হাত বাড়িয়ে বলল, তুই তো চেয়েছিলি আবার পিছু নিতে, আমার সব জানতে। এখন আমি হাত বাড়ালে পিছিয়ে যাচ্ছিস কেন? ফালাক চুপ করে চেয়ে রইল। এক মুহূর্ত থেমে জুলফিকার আবার বলল, ভয় তো পেছনে ফেলে আসার জিনিস, সামনে নয়। আমার পাশে থাকলে কিসের ভয়? ভ্রু নাচালো জুলফিকার। ফালাক পেছন ফিরে চলে যেতে নিলে জুলফিকার বলে, ধরা পড়ে গেছিস তুই আমাকে ধ্বংস করতে এসে, এখন পালাতে চাইছিস মোকাবেলা না করে? সাহসী নারী হয়েছিস, কিছুদিন পর সাহসী মা হবি। সাহস রেখেই তো এই অন্ধকার জগৎ সম্পর্কে জানতে হবে। তাহলে চল দেখিয়ে দেই তোকে অন্ধকার জগৎটা। ফালাক শুকনো ঢোক গিলে বলে, জোহরাকে ছেড়ে দিন, আমি চলে যাব এখান থেকে, আর আসবো না আপনার সামনে। এতটাই সহজ সবকিছু ছেড়ে দেয়া? কি চাই আপনার? চল আমার সাথে ভেতরে, গল্প জুড়ে দেই দুজনে। আপনি কি সত্যি মানুষ নাকি অমানুষ? আমার সাথে সংসার করেও বুঝলি না? আপনাকে বোঝা আমার কর্ম না। আপনি আপনার সেই রূপটাই দেখিয়েছেন যেটা আপনি দেখাতে চেয়েছেন। আপনি আপনার আসল রূপ সর্বদা ঢেকে রেখেছেন। যে রূপ দেখে আমি ভালোবেসেছিস, তাহলে তো তুই বিষপান করেছিস। ফালাক ভ্রুকুটি করে চাইলেও জুলফিকার মৃদু হেসে বলে, ভালোবাসা মানুষের জীবনটাকে বিষাক্ত করে দেয় মেহবুবা। ভালোবাসা হলোই একটা বিষ। এই বিষ তোর গলার কাছে এসে বাঁধবে, ছটফট করবে সারা অঙ্গ। এই বিষ পান করলে মনে হয় নিজেকে তিলে তিলে শেষ করে দিক, না হয় নিজের কাছে মধু সেবনের মতো করে অমৃতের স্বাদ এনে দিক। কিন্তু আফসোস কোনোটাই তুই পাবি না। ফালাক জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, কি সব বলছেন, কিছুই আমি বুঝতে পারছি না। বুঝবি না তো, কারণ তোর ভালোবাসা এখনো তোকে বিষাক্ত করেনি। আপনাকে করেছে বুঝি? জুলফিকার মৃদু হেসে আবারও গুপ্ত গুহার দিকে যেতে নেয়। ফালাকের উদ্দেশ্যে বলে, জোহরার মুক্তি চাইলে তোকে আমার দেয়া কিছু শর্ত মানতে হবে। কিসের শর্ত? ভেতরে আয় বলছি। ভয় নেই, এখন তোর ক্ষতি করা আমার সম্ভব না। ফালাক শেষমেশ নিজের ভেতরের ভয়কে পাশ কাটিয়ে পা বাড়ালো গুপ্ত গুহার দিকে। সাহস সঞ্চয় করে ধীরে ধীরে নামতে লাগলো মাটির তৈরি আধার সিঁড়ি ধরে। প্রতিটি ধাপ যেন একটা অজানা জগতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে। জুলফিকার ইতোমধ্যে ভেতরে ঢুকে পড়েছে। জঙ্গল থেকে কুড়িয়ে আনা শুকনো কাঠগুলো একত্র করে আগুন ধরালো। মুহূর্তের মধ্যে গুহার অন্ধকারে ছড়িয়ে পড়ল হলুদ আলো। আগুনের আলোয় নাচছে ছায়া। সেই গুপ্ত গুহায় যেন লুকিয়ে আছে রহস্য। ফালাক চারপাশে চোখ বোলালো। প্রতিটি দেয়াল কালো কাপড় দিয়ে ঢাকা, কোথাও একটি ফাঁকও নেই, যেন ইচ্ছে করেই কিছু লুকিয়ে রাখা হয়েছে। গায়ে কাটা দিয়ে উঠলেও চোখ ফিরিয়ে নিতে পারল না সে। বুকের গভীরে একটা চাপা ভয়, তবুও কৌতূহলের টান তার চেয়েও গভীর। জুলফিকার কতটা অসৎ উপায় অবলম্বন করে চলে এই গুহায়, সেই সম্পর্কে গভীরভাবে জানতে চায়। আশেপাশে তাকিয়ে ফালাক প্রশ্ন ছুড়ল, জোহরা কোথায়? জীবিত আছে আমার হেফাজতে, বেশিক্ষণ থাকতে পারবে বলে মনে হয় না। ওর কোনো দোষ নেই। আমাকে বাঁচাতে, আমার বাবাকে আপনার হাতে বাঁচাতে এই প্রতিদান দিয়েছে ও। খুব বেশি কি ক্ষতি করেছিলাম আমি তোদের? আমার মাকে খুন করেছেন, আমার বাবাকে আমার শৈশব থেকে দূরে রেখেছেন, আমার অনাগত সন্তানকে খুন করতে চান। আর কি কিছু বাকি থাকে? তোর মায়ের খুনি আমি না, কিন্তু এটা সত্যি, তোর মায়ের মৃত্যুর পেছনে কোনোভাবে আমি দায়ী। আবার কেন এক মিথ্যা কাহিনী সাজাতে চান আপনি? কাহিনী আমি সাজাইনি, কাহিনী সাজিয়েছে তোর বাপ। কাহিনীর সমাপ্তি করব আমি। কি করেছে আমার আব্বা? আমার জীবনের সব থেকে বড় ক্ষতি, আমার শরীরে বিষ তোর বাপ প্রয়োগ করেছে। তার বদলা কেন আমার থেকে নেবেন? তুই নিজে এসেছিস আমার দুয়ারে, আমি যাইনি। আমি তো নিজের মতোই একটা খেলা সাজিয়েছিলাম যেখানে জড়িত থাকবি না তুই, কিন্তু কাউকে কোনো কিছুর আভাস না দিয়ে নিশিরাতে প্রবেশ করলি আমার পাপের রাজত্বের খেলায়। এসব বন্ধ করুন, পাপ বাড়াবেন না আর। সম্ভব না আমার দ্বারা। বিনিময়ে অন্য কিছু চাইতে পারিস? আপনার মৃত্যু কামনা করি। জুলফিকার চোখ বন্ধ করে নিল। ফালাকের থেকে এমন কিছু শুনবে কোনোদিন চিন্তায় আসেনি তার। নিঃশ্বাস নিতে কষ্ট হলো কিছুক্ষণের জন্য। ঠোঁটে ঠাট্টার হাসি রেখে বলে, কতটা ঘৃণা মনের মধ্যে পুষে রাখলে স্বামীর মৃত্যু কামনা করা যায়, আজ তোকে দেখে জানতে পারলাম। আমার মৃত্যুতে যদি তোর মুখে হাসি ফুটে ওঠে,
তাহলে তাই মঞ্জুর। কিন্তু আমি জীবিত থাকতে থেমে থাকবো না। যতদিন নিঃশ্বাস চলবে আমি এই পথের পথিক হয়েই থাকবো। ফালাক দেয়াল ঘেঁষে বসে পড়ে হাঁটু গেড়ে কান্না করে দেয়। নিজের মুখে রাগ মস্তিষ্কে জুলফিকারের মৃত্যুর কথা বললেও কষ্ট হচ্ছে তার মধ্যে। জুলফিকার এগিয়ে আসে ফালাকের কান্না দেখে। ফালাক হাত দিয়ে ইশারা করে থামিয়ে দিল জুলফিকারকে। ঘৃণা ভরা চাহনি দিয়ে বলে, বাজে লোক আপনি, খুব বাজে কাজ করেছেন। এভাবে আমার মনটা বিষিয়ে না দিলেও পারতেন। জুলফিকার ম্লান হেসে হাত বাড়িয়ে বলে, মনটা বিষে ভরে গেছে যখন আমার কাছে আয়, ওই বিষগুলো আমি তোর মন থেকে শুষে নিই। আপনি আমার কাছে আসবেন না। আপনার স্পর্শ আমার জীবনটাকে অভিশপ্ত করে দেয়। অভিশপ্ত জীবনটাও কোনো রকমে কাটানো যায়, কিন্তু ভালোবাসার বিষ পান করলে বেঁচে থাকা কষ্টের হয়ে যায়। ফালাক আক্ষেপের সাথে বলে, আমাকে আমাকে বিয়ে করে জীবনটাকে অপবিত্র না করে দিলেও পারতেন। উল্টোটাও তো হতে পারতো। যেমন? বিয়ের পরে তুই আমাকে পবিত্র করে দে। কিভাবে? এক বালতি পানির ভেতর যদি এক ফোঁটা জমজম কূপের পানি মিশে যায় তাহলে পুরো পানি পবিত্র হয়ে যায়। ঠিক তেমন তোর ভালোবাসার ছোঁয়ায় জুলফিকার সওদাগর অপবিত্র থেকে পবিত্র হয়ে যাবে। ফালাক বিদ্রুপের হাসি হেসে বলে, যে জেনে বুঝে পাপে লিপ্ত তাকে কখনোই করা যায় না পবিত্র। জুলফিকার উত্তর দিল না। দীর্ঘশ্বাস ছেড়ে নিজের মতো কালো কাপড় উঠিয়ে বাক্স থেকে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে ট্রোপলায় ভরে। ফালাক এগুলো দেখে বলে, এসব দিয়ে কি করবেন? তোকে বলবো কেন? তুই জানতে পারলে তো আমার কাজ ভণ্ড করে দিবি। এটা আপনি না বললেও দিব। তোকে একটা রহস্যের কথা বলি। ফালাক চুপ করে চেয়ে আছে। জুলফিকার বসে মাটিতে, টুকলা পাশেই আছে। ফালাক দূরত্ব বজায় রেখেই বসেছে। জুলফিকার বলতে শুরু করে, ব্রিটিশ আমলের সময় জমিদারের বিরাট প্রভাব ছিল। ব্রিটিশদের থেকে জমিদারি রাজত্ব পেত সবাই। জমিদারদের লক্ষ্য একটাই, ব্রিটিশদের সাথে যুক্ত থেকে দেশের লোকদের অত্যাচার করা, নারীদের ভোগ করা, এছাড়া আরো আছে। তবে সব জমিদার এক ছিল না। এই যেমন সওদাগর জমিদাররা কখনো অন্যায়ের সাথে থাকেনি, বরং চৌধুরীদের সাথে এই জন্যই শত্রুতা ছিল। জাহাঙ্গীর সওদাগর ছিল জমিদার বাড়ির মালিক। তার মাঝে অনৈতিক কিছু না থাকলেও ব্রিটিশ সরকার জাহাঙ্গীর সওদাগরের সাথে ভালোই সম্পর্ক রাখে, কারণ জাহাঙ্গীর সওদাগরের মাধ্যমে লাভবান হয়। কিন্তু নারীর নির্যাতন ও দেশের অনৈতিক কাজ দেখে সেও ব্রিটিশদের বিরুদ্ধে যায়। তার মধ্যে জাগে নিজের সততা নিয়ে বাঁচার আকুতি, সবাইকে নিয়ে দেশ রক্ষার চেষ্টা। কোনোভাবে ব্রিটিশ বিলুপ্ত হয়, কিন্তু ওই যে মাঝে ছিল দ্বন্দ্ব, এর মাঝেই জাহাঙ্গীর সওদাগর বুঝতে পারে তার পেছনে শত্রু লেগে আছে। নিজের বউ বাচ্চাকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়ে তিনি গা ঢাকা দেওয়ার জন্য মাটি খুঁড়তে থাকেন। বুড়ির জঙ্গলে ভয়াবহ এই পরিবেশ বেছে নেন তিনি। নিজের লোক দিয়ে গোপনে এই জায়গাটা বসবাসের জন্য করে দেন। কিন্তু এখানে মাটি খুঁড়তে গিয়ে তার নসিব খুলে যায়। গভীর গুহা গড়তে গিয়ে তিনি পেলেন গুপ্তধন, যার কারণে এই গুহার নাম দিলেন গুপ্ত গুহা। যেটা সম্পর্কে জানতো শুধুমাত্র তার ছেলে জামশেদ সওদাগর, যিনি হলেন আমার দাদা। এরপর তার সময় এলো ৭১-এর যুদ্ধ। সেই যুদ্ধের সময় এই গুহা সম্পর্কে জানতে পারেন। একটা চিঠিতে এই গুহার সবকিছু লিখে রাখেন বড় আব্বিজান মানে জাহাঙ্গীর সওদাগর। জামশেদ সওদাগর অবশ্য অতটাও সৎ না, কিন্তু কারো ক্ষতি করতে চায়নি কখনো। চৌধুরীদের সাথে সবসময় যুদ্ধ লেগেই থাকতো, কিন্তু দেশ সেবা এগিয়ে থাকতো। ফলস্বরূপ আজও সওদাগররা লোকের মুখে জমিদার হয়ে আছে। সেই গুপ্তধনের দিকে নজর লাগলো এক শয়তানের। চৌধুরী বংশ ছাড়াও সওদাগরের জন্য তৈরি হলো নতুন শত্রু, গোপন শত্রু, যার খোঁজে দাদাজানের সঙ্গে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে জুলফিকার সওদাগর। কে সেই শত্রু তার হদিস নেই আশেপাশে। ছোট জুলফিকার কিছু বুঝতে পারে না, তাই দাদাজান সবকিছু করতেন, আর জুলফিকার তালে তাল মেলাতো। একটা সময় এসে নিজেদের আড়ত ছাড়াও স্বর্ণের বড় ব্যবসা গড়ে উঠল। সেই ব্যবসায় নেই ভেজাল। ক্রেতারা খুশি হয় আজও সওদাগরদের কাজে, কারণ তারা তো জানেই না এই খাঁটি স্বর্ণের কাজ তারা গুপ্তধন থেকে পেয়ে থাকে। আপনি এগুলো সরকারের হাতে দেন না কেন? জুলফিকার বিদ্রুপের হাসি দিয়ে বলে, কারণ সরকার চলে আমাদের মতো লালসায়। কোনো সরকার আমাদের দেশের জন্য সেরা কাজটা করে দেখাতে পেরেছে? আমাকে একটু দেখিয়ে দে তো। এই যে আমার দাদার বাবা, তারপর দাদা যুদ্ধ করে গেল, কোনো স্থির পর্যায়ে তো আমরা নেই। তাহলে কোন সরকারের হাতে দিব আমি এগুলোকে? ফালাক কিছু বলার মতো খুঁজে পেল না। এত কিছু সম্পর্কে সে অবগত না যে তর্কে জড়াবে। যতটুকু অনুমান করতে পারে ঠিক ততটুকু মুখ খোলে,
কিছু একটা ভেবে ফালাক বলে। তার মানে আপনার এই গুপ্তধনের সাথে আমি জড়িত? জুলফিকার উত্তর না দিয়ে এবার মাটিতে মাথা এলিয়ে দিয়ে ওপর পানে চোখ রেখে বলে, বেশি চিন্তা করিস না, মাথায় চাপ পড়বে তো। আপনি আমার জীবনে থাকতে চিন্তা দূর হবে না। হবে রে মেহবুবা, দেখিস ঠিক হবে, সব চিন্তার দূর। নে এবার একটু ঘুমা, কাহিনী শুনতে শুনতে কয়েকবার ঝিমিয়েছিস।